আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইসরায়েলের সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের। লেবাননে শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েল কখনোই গাজা ত্যাগ করবে না, বলেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। পাকিস্তানে সেনা অভিযানে ফিতনা আল হিন্দুস্তানের 10 সন্ত্রাসী নিহত। সর্বশেষ জানিয়ে দেব, F-16 যুদ্ধবিমান থেকে কম্বোডিয়ায় 40টি বোমা ফেলল থাইল্যান্ড। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অবস্থানে সৌদির বিমান হামলা। ইয়েমেনের পূর্ব হাদ্রামাউত গভর্নরেটে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউথ ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির অবস্থানগুলোতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। শুক্রবার ২৬ ডিসেম্বর ওই গোষ্ঠীর সঙ্গে যুক্ত মিডিয়া এআইসি ব্রডকাস্টারকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ওয়াদি নাহব এলাকায় এসটিসি বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। প্রতিবেদন অনুসারে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সৌদি আরব বা বিচ্ছিন্নতাবাদীরা এখনও এই ঘটনাবলী সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এর আগে গত ৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির চেয়ারপারসন আইদারোস ইয়েমেনের আল জুবাইদি হাদ্রামাউত এবং আল মাহরা গভর্নরেটের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন, পরবর্তী পর্যায়ের পরিকল্পনার মধ্যে রয়েছে দক্ষিণ ইয়েমেনে ভবিষ্যতের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। গতকাল বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডকে অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধি বলে নিন্দা করে এবং এসটিসিকে ২টি অঞ্চল থেকে তাদের বাহিনী প্রত্যাহারের আহ্বান জানায়। এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী মুস্তাফা আহমেদ নোমান সতর্ক করে দিয়েছিলেন, পরিস্থিতি আরও খারাপ হলে সৌদি আরব কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। লেবাননে শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। লেবাননে ইরানের কুদস ফোর্সের একজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে নাতসেরিয়া এলাকায় পরিচালিত ওই অভিযানে কুদস ফোর্সের বহি অপারেশন শাখার সদস্য হাসান মাহমুদ মোরশেদ আল জৌহরিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাদের দাবি, আল জৌহরি ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন এবং সে কারণেই তাকে নির্ভুল প্রিসিশন অভিযানে টার্গেট করা হয়। এ বিষয়ে এখন পর্যন্ত ইরান বা লেবাননের কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তথ্যসূত্র সামা টিভি। ইসরায়েলের সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের। ইরানি হ্যাকাররা ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও প্রভাবশালী সাইবার হামলা চালিয়েছে, এমন দাবি করেছে একটি হিব্রু ভাষার প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে হিব্রু ভাষার পিসি ম্যাগাজিন জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার যুদ্ধ নতুন কোনো বিষয় নয়। অন্তত গত ৩ বছর ধরে এই সংঘাত চলমান রয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সাইবার যুদ্ধের মধ্যে রয়েছে নাশকমূলক হামলা, গোয়েন্দা কার্যক্রম এবং জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন অপারেশন। এদিকে চলতি বছরের জুন মাসে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রতিবেদনে বলা হয়, শত্রু হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে।
পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয় 2025 সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত হানার ক্ষেত্রে ইরানই শীর্ষে অবস্থান করছে, যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্ব দানকারী দেশ হিসেবে তুলে ধরে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে জায়নিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলার সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট ও মাঝারি আকারের বিভিন্ন প্রতিষ্ঠান। হ্যাকারদের লক্ষ্যবস্তুতে ছিল ল ফার্ম, নির্মাণ প্রতিষ্ঠান, মানব সম্পদ সেবাদাতা সংস্থা এবং লজিস্টিক্স সেবা প্রদানকারী কোম্পানিগুলো। একই সঙ্গে কাস্টমস ক্লিয়ারিং প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কোম্পানিগুলোকেও দখলে নেয়ার দাবি করা হয়। প্রতিবেদনের আরেক অংশে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইবার আঘাত হানার জন্য দায়ী কয়েকটি হ্যাকিং গ্রুপের নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিপুল সংখ্যক হামলার মধ্যে কয়েকটি গ্রুপ বিশেষভাবে নজর কেড়েছে। এর মধ্যে রয়েছে মুডি ওয়াটার, চার্মিং কিটেন, ডার্ক বেট, ফিনিক্স সাইবার স্টর্ম এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে হানজালা। পাকিস্তানে সেনা অভিযানে ফিতনা আল হিন্দুস্তানের 10 সন্ত্রাসী নিহত। গত বুধবার 24 ডিসেম্বর বেলুচিস্তানের কালাতা বিভাগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ওই সময় তারা জানতে পারেন সেখানে ভারতের মদতপুষ্ট ফিতনা আল হিন্দুস্তানের সন্ত্রাসীরা অবস্থান করছে। পাক সেনাবাহিনী বলেছে, সেখানে অভিযান চালানোর সময় আমাদের সেনারা সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালায়। এরপর তীব্র গোলাগুলির পর ভারতীয় মদতপুষ্ট 8 সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়। এছাড়া ওই সন্ত্রাসীদের কাছে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তারা ওই অঞ্চলে একাধিক সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। অপর আলাদা এক অভিযানে দেরা ইসমাইল বিভাগের কুলাচিতে 2 সন্ত্রাসী নিহত হয়। এর মধ্যে দলনেতা দিলাওয়ারও আছেন। সেখানেও গোয়েন্দারা সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানায় বলে জানিয়েছে পাক সেনাবাহিনী। তারা বলেছে, সন্ত্রাসী দলনেতা দিলাওয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোস্ট ওয়ান্টেড ছিলেন। তার মাথার জন্য 40 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সেখানেও বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ভারত মদত দেয় বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। এ কারণে এসব সন্ত্রাসীদের ফিতনা আল হিন্দুস্তান বা ভারতের বিশৃঙ্খলকারী হিসেবে অভিহিত করে দেশটি। সূত্র দ্য ন্যাশনাল। ইসরায়েল কখনোই গাজা ত্যাগ করবে না, বলেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বৃহস্পতিবার 25 ডিসেম্বর পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরায়েল কখনোই গাজা উপত্যকা ত্যাগ করবে না। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনির অবরুদ্ধ ভূখণ্ডটির চারপাশে একটি বিস্তৃত নিরাপত্তা অঞ্চল তৈরি করা হবে এবং উত্তরাঞ্চলে বসতি স্থাপনের অনুমতিও দেয়া হবে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতসের প্রতিবেদন অনুযায়ী একটি শিক্ষা সম্মেলনে ভাষণ দেওয়ার সময় কাটস বলেছেন, গাজায় স্থায়ী উপস্থিতি বজায় রাখবে ইসরায়েল এবং এর চারপাশে একটি বিস্তৃত নিরাপত্তা বাফার জোন স্থাপন করবে। এর আগে গত মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে বসতি স্থাপনের পরিকল্পনা সম্পর্কে কাটস একই রকম মন্তব্য করেছিলেন। কাটস বলেন, সময় এলে গাজার উত্তরাঞ্চলে নাহাল আউটপোস্ট বা বসতি সংগঠিতভাবে স্থাপন করা সম্ভব হবে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী নাহাল আউটপোস্ট হল ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত একটি যুবভিত্তিক বসতি কাঠামো। নাহাল ব্রিগেড সামরিক পরিষেবার পাশাপাশি বসতি স্থাপনের কার্যক্রমও পরিচালনা করে। গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, কাটসের মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে ওয়াশিংটন। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিল, ইসরায়েলি সরকার গাজায় বসতি স্থাপনের চেষ্টা করছে না। তবে বৃহস্পতিবার তিনি পুনরায় বসতি স্থাপনের কথা জানান। সূত্র আনাদোলু এজেন্সি। F-16 যুদ্ধবিমান থেকে কম্বোডিয়ায় 40টি বোমা ফেলল থাইল্যান্ড। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের বিমান বাহিনী শুক্রবার 26 ডিসেম্বর F-16 যুদ্ধবিমান দিয়ে ধারাবাহিক হামলা চালিয়েছে। শুধু তাই নয়, বোমা বর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক এবং সাজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে মিনচে প্রদেশের চৌক চে গ্রামে প্রবেশ করেছে। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মালি সোচেতা বলেন, আজ ভোরে F-16 জেট চৌক চে এলাকায় ধারাবাহিক হামলা চালায় এবং গ্রামে প্রায় 40টি বোমা ফেলে।
তিনি উল্লেখ করেন বিমান হামলার পর থাই বাহিনী কম্বোডিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রাখে। তারা আমাদের বসতিতে পদাতিক এবং সাজোয়া যান পাঠিয়েছে। গত ৭ ডিসেম্বর থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছোট অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে সংঘর্ষ শুরু করার লক্ষ্যে থাই বাহিনী কয়েকদিন ধরে উস্কানোমূলক কর্মকাণ্ড চালায় এবং এক পর্যায়ে আমাদের দেশের অবস্থানগুলিতে আক্রমণ শুরু করে। ১২ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দাবি করেন দুই দেশের নেতা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শত্রুতা বন্ধ করতে এবং শান্তি চুক্তি বাস্তবায়ন পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন। তবে এরপরও লড়াই অব্যাহত রয়েছে।